কিন্তু এটাও সত্য যে দুর্গোৎসবের সময় মানুষ যেভাবে বিভিন্ন পূজা মণ্ডপে বা বিভিন্ন বাজার হাটে জড়ো হন, সমবেত হন, তার ফলে কোভিড-19 সংক্রমণের একটা ঝুঁকি থেকেই থাকে। এটা এখন প্রমাণিত সত্য যে আমরা যদি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় না রাখি, আমরা যদি সঠিকভাবে মাস্ক পরিধান না করি, আমরা যদি ঠিকমতো আমাদের হাত সাবান দিয়ে ভালোভাবে না ধুই, সেক্ষেত্রে কোভিড-19 প্যান্ডেমিক বা অতিমারি যেটাকে বলি, সেটা ছড়ানোর সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আমরা আমাদের দেশেও দেখেছি যে কেরালার মতো রাজ্যে, যেখানে ওনাম উৎসব অনেক ধুমধামের সঙ্গে উদযাপন করা হয়, সেখানেও ওনাম উৎসবের ঠিক কয়েকদিন বাদেই প্রচুর পরিমাণে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছিল। তো আমরা পরশুদিন থেকে যেহেতু দুর্গোৎসব পালন করছি, প্রত্যেকটা জায়গাতেই শুধুমাত্র আগরতলা নয়, জেলা এবং মহকুমা স্তরেও প্রচুর জনসমাগম হবে আমরা ধরেই নিয়েছি। কিন্তু তার মধ্যেও মানুষ যাতে সতর্ক থাকতে পারেন, সেই জন্য আমি আপনাদের মাধ্যমে দপ্তরের পক্ষ থেকে কিছু কিছু বার্তা পৌঁছে দিতে চাই। সেই বার্তাগুলো হচ্ছে যে অযথা বাড়ি থেকে বেরোবেন না। যদি বাড়ি থেকে বেরোনো, সেক্ষেত্রে সঠিকভাবে মাস্ক পরিধান করতে হবে এবং খুব বেশি ভিড়ে যাতে না যান, ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে থাকতে হবে। আমরা বলি যে অন্তত 6 ফুট দূরত্ব দুজন মানুষের মধ্যে থাকা উচিত। এই জিনিসগুলো যাতে রাজ্যবাসী উৎসবের সময় আনন্দমুখর সময় যাতে পালন করেন, তার জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে অনুরোধ জানাবো। আপনারা জেনে খুশি হবেন যে বর্তমানে আমাদের রাজ্যে কোভিড আক্রান্তের যে সংখ্যা কোন একটা সময় বেড়ে দাঁড়িয়েছিল সেপ্টেম্বর মাসে, যেটা ছিল 13,910 জন, সেটা অক্টোবর মাসের 20 তারিখে গিয়ে দাঁড়িয়েছে 3,734 জন। আমরা যেটা বুঝছি যে আমাদের রাজ্যে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে এবং পজিটিভিটি রেট, যেটা আমরা বলে থাকি যে 100 জন যদি কোভিড টেস্ট করা হয়, সেই পজিটিভিটি রেটটাও সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যেখানে ছিল 13.09%, সেটা গত সপ্তাহে মানে 13 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে 5.80%। দিস ইজ সামথিং ভেরি গুড অ্যাচিভমেন্ট, হোয়াট আই কনসিডার। এই জিনিসটা যদি ধরে রাখতে আমরা চাই, সেক্ষেত্রে পুজোর দিনগুলোতে আমাদের আনন্দ সীমিত রাখতে হবে। অযথা আমরা যাতে বাড়ি থেকে না বেরোই, অযথা যাতে আমরা ঘোরাঘুরি না করি বা যথেষ্ট ভিড় এলাকায় না যাই, সেই জিনিসগুলো যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অনুরোধ জানাবো। আমার সঙ্গে আজকে এখানে পরিবার কল্যাণ এবং রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা এবং জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা রয়েছেন। তারা আপনাদের সামনে এই বিষয়ে কোনো কিছু নতুন বা আরো কিছু যোগ করতে চাইলে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যাতে ওনারা আপনাদেরকে ব্রিফ করেন। শুরু হয়েছিল 22 আগস্ট 2020 থেকে 2 নভেম্বর 2020 অবধি কেরালায় পজিটিভ কেস আগস্ট মাসের 2 তারিখে ছিল 25,912 জন। তার 10 দিন বাদে আগস্ট মাসের 12 তারিখে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 38,145 জন। 22 তারিখে সেটা বেড়ে দাঁড়ায় 56,355 জন। 2 সেপ্টেম্বর সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় 78,073-এ। 12/9/20-তে
সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,05,140-এ। 22/9/2020-তে সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 1,42,757-তে। 2/10/20-তে বেড়ে দাঁড়ায় 2,13,500-তে। 12/10/20-তে সংখ্যা আরো বেড়ে যায়, বেড়ে দাঁড়ায় 2,95,133-এ। এবং সর্বশেষ 21/10-এ সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 3,53,443। কেরালা শুরুতে খুবই ভালো করছিল, ইনফ্যাক্ট পার ডেতে কখনোই সংখ্যাটা 1 থেকে 1,500-এর বেশি হতো না। কিন্তু ওনামের পরে দেখা যাচ্ছে প্রতিদিন কেরালায় নানা করে 7 থেকে 7,500 বা তারও বেশি সংখ্যায় পজিটিভ রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে। এবং এই সময়ে মৃত্যুর সংখ্যা কেরালায় প্রচুর বেড়ে গেছে। যেখানে আগস্ট মাসের 2 তারিখে মৃত্যু হয়েছিল 83 জনের, সেই জায়গায় অক্টোবর মাসের 21 তারিখে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 1,207 জন। তো এ থেকে এটা পরিষ্কার যে যদি মানুষ এক জায়গায় জড়ো হন উৎসবে, সবাই যদি একসাথে মেলামেশা করেন, তাতে কোভিড প্যান্ডেমিক ছড়ানোর আশঙ্কাটা বেড়ে যায়। এই আশঙ্কা থেকেই আমরা চাইছি আমাদের রাজ্যের মানুষকেও সচেতন করতে, তাদের মধ্যে সতর্কতা বাড়াতে। কারণ পুজোর সময়, আনন্দের সময় সবাই হবে, একসাথে মেলামেশা করবেন, বেড়াবেন, পুজো মণ্ডপে যাবেন। আমরা চাইছি না আমাদের রাজ্যে কোনো অবস্থাতেই যেন কেরালার মতো এই ধরনের অবস্থা তৈরি হোক। কেরালার মডেলটাই আমরা দেখতে পাই, তাহলে সেটার সাথে যদি আমরা আমাদের কারেন্ট সিচুয়েশনটাকে যদি আমরা কম্পেয়ার করি, এখনই যেরকম ভিড় এবং যেরকম বাজারে বলুন বা বিভিন্ন শপিং মলে বলুন, সেটা থেকে আমরা সহজেই আন্দাজ পাচ্ছি যে পুজোতে ভিড় কম হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং বেশি হবে। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে এইভাবে যদি হয়, তাহলে আমরা কতটা মোকাবেলা করতে পারবো? এটা সত্যি উদ্বেগের যে গত কিছুদিন ধরে আগরতলা বা মফস্বলের শহরতলির বাজার হাটে প্রচুর সংখ্যায় লোক জড়ো হচ্ছেন। তবে এটাও সত্য যে আমাদের রাজ্যে যেখানে সেপ্টেম্বর মাসে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 13,910, সেখানে সেই সংখ্যাটা আজকের দিনে কমে দাঁড়িয়েছে 3,734। আমাদের একটা আশঙ্কা, প্রার্থনা করব ঈশ্বরের কাছে এই আশঙ্কা যাতে সত্যি না হয়। আমাদের একটা আশঙ্কা যে হয়তো বা পুজোর 7-10 দিনের মধ্যে আমাদের রাজ্য কোভিড পজিটিভিটি রেট বাড়তে পারে। এটা অনুমান ভিত্তিক, এটা অন্যান্য স্টেটের অভিজ্ঞতা থেকে আমরা ধারণা করছি এরকম বাড়বেই এ কথা নিশ্চিতভাবে বলা যায় না। এখন আমাদের যে ব্যবস্থা রয়েছে হাসপাতালে, সেক্ষেত্রে আপনারা জানেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে নিউ টিচিং হসপিটাল 1 এবং নিউ টিচিং হসপিটাল 2, এ দুটোকে আমরা মেইনলি ডেডিকেটেড কোভিড হসপিটাল হিসেবে ব্যবহার করছি। তাছাড়াও আগরতলা শহরের উপরেই আরো 3 জায়গাতে আমাদের ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার রয়েছে। তো আজকের দিনে এই মুহূর্তে MTH 1 এবং MTH 2-র মধ্যে শুধুমাত্র পেশেন্টের ট্রিটমেন্টের জন্য ব্যবহৃত হচ্ছে NTH 1। ওখানে বর্তমানে আজকের দিনে 100 জন পেশেন্টেরও কম রয়েছে। ঠিক আছে, তো আর ভগৎ সিং এ রয়েছে অ্যারাউন্ড 20 পেশেন্টস যারা নাকি মাইল্ড সিমটোমেটিক। এছাড়াও আগরতলায় যে বাধারঘাটে যে আমাদের স্পোর্টস কমপ্লেক্স রয়েছে, সেখানে একটা কোভিড কেয়ার সেন্টার রয়েছে। তাছাড়া হাপানিয়াতে যে ইন্ডাস্ট্রি এরিয়াটা রয়েছে, সেখানে একটা ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার রয়েছে। তো সব মিলিয়ে আমাদের এই ভগৎ সিং এর 300 জন পেশেন্ট রাখার মতো ব্যবস্থা রয়েছে। স্পোর্টস কমপ্লেক্সে রয়েছে
73 জন বা 75 জনের পেশেন্ট রাখার মতো ব্যবস্থা। তাছাড়া হাপানিয়াতে রয়েছে 250 জন পেশেন্ট রাখার ব্যবস্থা। স্বাস্থ্য দপ্তর ঠিক করেছে যে আমাদের যে জিবি হাসপাতালের পুরনো যে জয়ন্তী ব্লকটা, সেটাকে 31 অক্টোবরের মধ্যে ডেডিকেটেড কোভিড হসপিটাল NTH1 এবং NTH2 থেকে শিফট করে জয়ন্তী ব্লকে নিয়ে যাওয়া হবে। তার জন্য কাজ খুব দ্রুত গতিতে চলছে। আমরা আশাবাদী যে 31 অক্টোবরের মধ্যেই এই জয়ন্তী ব্লকে আমরা আমাদের ডেডিকেটেড কোভিড হাসপাতাল স্থানান্তরিত করতে পারবো এবং সেখানেও 300 জন পেশেন্টের চিকিৎসা করার ব্যবস্থা থাকবে। এগুলো ছাড়াও আগরতলার ধারে কাছে যেমন খুমলুঙে বলুন অথবা হেজামারাতে বলুন আমাদের কোভিড কেয়ার সেন্টার রয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই এক অথবা একাধিক কোভিড কেয়ার সেন্টার CCC আমরা যেটাকে বলি সেটা এস্টাবলিশ করা রয়েছে। আমাদের ধারণা কোনো কারণে যদি ত্রিপুরায় হঠাৎ করে পুজোর পরে পজিটিভ পেশেন্টের সংখ্যা বাড়তে থাকে, সেক্ষেত্রেও পেশেন্ট রেখে চিকিৎসা করার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এমনিতে আরেকটা জিনিস যেটা ইদানিং তো টেস্টও অনেক কমেছে। আগে যেটা 4,500 5,000 পর্যন্ত পৌঁছেছিল, এখন সেটা 2,000 এর কাছাকাছি সামান্য বেশি হচ্ছে। এটার অনেকগুলো কারণ আছে। এটা বিশেষ করে আমাদের যেটা অবজারভেশন এসছে, পুজোর ঠিক আগ মুহূর্তে যাদের কোনো সিমটম নেই, বিশেষ করে যারা নাকি বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা একটু ইতস্তত করছেন টেস্ট করাতে। যদি পুজোর সময় এই মুহূর্তে ওদের পজিটিভ আসে, ওদের হয় হাসপাতালে থাকতে হবে অথবা কোভিড কেয়ার সেন্টারে থাকতে হবে অথবা হোম আইসোলেশনে থাকতে হবে। তো জীবিকার উপর বা ওদের পরিবারের রোজগারের উপর তার একটা প্রভাব পড়তে পারে, সেই ধারণা থেকে অনেকে টেস্ট করাতে চাইছেন না। এটা মানে অনস্বীকার্য যে আমরা চাইলেও সবাইকে তো আর জোর করে করানো যায় না, ভলান্টারিলি আসতে চাইছেন না। তবে এখনো ফাইনাল ডিসিশন হয়নি। আমরা কিছু কিছু জায়গায় পুজো মণ্ডপের এখানে হয়তো এই বছর পুজোর সময় পুজোর দিনগুলোতে আমরা একটা ভলান্টারি টেস্টিং এর ব্যবস্থা রাখবো। যদি কেউ কোনো দর্শনার্থী নিজ থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে চান, সেই ক্ষেত্রে উনি করতে পারবেন। তবে ব্যাপারটা আগামীকালের মধ্যে হয়তো ব্যাপারটা ফাইনাল হয়ে যাবে কোথায় কোথায় এটা করানোর ব্যবস্থা। আগে যেভাবে বাইরে থেকে বিমানে বা রেলে বা সড়ক পথে যারা আসতো তাদের সবাইকে টেস্ট করার বাধ্যতামূলক ছিল, কিন্তু সরকারি নির্দেশ না, এটা বলা হচ্ছে এখন থেকে সবাইকে টেস্ট করা হবে না, যাদের সিমটম আছে একমাত্র তাদেরই হবে। এর ফলে টেস্ট কি কমে গেছে? মানে এর ফলেই কিছুটা তার ফলে কমে গেছে। কারণ আমাদের হচ্ছে যে চুরাইবাড়ি গেট দিয়ে রাজ্যে অন্তত না করে 6 থেকে 650 লোক প্রত্যেক দিন ঢুকতেন। তো তাদের প্রত্যেককে টেস্ট করানো হতো অটোমেটিক্যালি। 6 থেকে 650 পেশেন্টের মানুষের অ্যান্টিজেন টেস্ট হতো। ফ্লাইটও আসছে বোধহয়, আজকাল হয়তো সংখ্যাটা আরেকটু বেড়েছে, 8-10টা ফ্লাইট বোধহয় আসে। প্রতিটা ফ্লাইটে যদি করে 60-70 জনও আসে, সেক্ষেত্রে আমাদের 500-600 টেস্ট বেশি হতো। তো আমরা যে এই সিদ্ধান্তটা নিয়েছি তার ফলেও কিছুটা টেস্ট সংখ্যা কমে গেছে, যে কারণে সব ধরা পড়ছে। দ্যাট ইজ ফর শিওর। কারণ যেগুলো আমরা করতাম করে দেখা গেছে কি আগরতলা এয়ারপোর্ট, মানে যেটা এখন MBB এয়ারপোর্ট বলে, যতজন মানুষ আসছেন তাদের টেস্ট করে আমরা যে পেয়েছি 1% কম প্যাসেঞ্জারের পজিটিভ আসছে। আর অ্যান্টিজেন টেস্ট একটা করাতে গেলে আমাদের খরচ হচ্ছে প্রচুর টাকা। একটা টেস্ট নানা করে 503 টাকা বা 4 টাকা করে পড়ছে। বা RT-PCR যদি আমরা করাই, সেক্ষেত্রে একটা টেস্ট করানোর জন্য আমাদের খরচ হচ্ছে প্রায় 2,500 টাকা। তো সবাই RT-PCR তো আলটিমেটলি যারা প্যাসেঞ্জার আসছেন তাদের হার্ডলি ম্যাক্সিমাম 1%ও আসছে না। তো বিপুল পরিমাণ অর্থ খরচ করে এটা করানোটা হয়তো, আর ম্যান পাওয়ারের সমস্যা তো রয়েছে। এইসব ব্যাপার সবকিছু মিলে এটা বন্ধ রাখা হয়েছে।
15 তারিখ থেকে শুরু এটা 15 তারিখ থেকে শুরু হয়েছে, কাজ প্রায় শেষের পথে। আজকে খোয়াই জেলার কিছু কিছু জায়গাতে আজকেও হচ্ছে দিন 7 মধ্যেই, 7 দিন বাদেই তার রেজাল্ট আপনাদের কাছে চলে আসবে। আগরতলা শহরের সর্বশেষ অবস্থা কি? আগরতলা শহরের বলতে এএমসি এরিয়াতে তুলনামূলকভাবে আক্রান্তের সংখ্যা রাজ্যের অন্যান্য স্থানের চেয়ে একটু বেশি। এখন আমাদের কাছে যে ডেইলি রিপোর্ট আসছে, প্রত্যেক জেলা থেকে আমাদের আলাদা আলাদা করে রোজ রিপোর্ট আসছে। রাত 7টা 7:30টার মধ্যে আমরা রিপোর্ট পেয়ে যাই, সেটা আপনাদের বুলেটিনের মাধ্যমে জানানো হয়। সেই হিসাব দেখে আমরা বলছি যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে তুলনামূলকভাবে অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় কোভিডের আক্রান্তের সংখ্যাটা বেশি। শুরুতে যেমনটা ছিল, ধরুন ধলাইয়ে যখন বিএসএফ ক্যাম্পগুলোতে বিএসএফ আক্রান্ত হয়, তারপর যখন ট্রেন এলো সিপাহীজলাতে সবচেয়ে বেশি সংখ্যায় পাওয়া গেল। এখন দেখা যাচ্ছে আগরতলায় অন্যান্য জেলার চেয়ে আক্রান্তের সংখ্যাটা একটু বেশি। এটা মোস্ট প্রবাবলি বিকজ অফ দ্য ডেন্সিটি অফ পপুলেশন। লোক সংখ্যার জনবসতি বা ঘনত্ব, ডেন্সিটিটা তো আগরতলায় বেশি। তাছাড়া শপিং এর জন্য, কেনাকাটার জন্য আগরতলার বাজারগুলোতে মানুষ অহেতুক ভিড়ও জমায়, এগুলি মূল কারণ। নাকি স্বাস্থ্যবিধি অমান্য করে চলছে? এক্স্যাক্টলি, অনারেবল হাইকোর্টও সেটা বলেছেন যে রাজ্য সরকারকে এই স্বাস্থ্যবিধিগুলো যাতে মেনে চলে মানুষ, সেটার জন্য উদ্যোগ নিতে, পাশাপাশি আপনাদেরও রিকোয়েস্ট করেছেন যাতে আপনারাও আমাদের দপ্তরের যে প্রিভেন্টিভ ব্যাপারগুলো রয়েছে, আইসি বিসিসি রিলেটেড ব্যাপারগুলো যাতে মানুষের কাছে তুলে ধরেন, সেটাও অনারেবল হাইকোর্টের একটা অর্ডারে ছিল। আপনারা দেখেছেন সবাই সেই অর্ডার। আজকের দিনে আপনার হোম আইসোলেশনে কেমন আছে বা আপনাদের সংখ্যাটা স্বাস্থ্য দপ্তর থেকে সামনে পুজো আসছে, সেটা আমাদের কাছে খুবই আনন্দের সংবাদ, আনন্দের দিন। আমরা সবাই যেটা আমরা প্রতি বছর না এবারও পালন করব, কিন্তু এবার আমাদের একটু সামনে একটু রেস্ট্রিকশন একটু মেনে চলতে হবে, নিয়ম মেনে চলতে হবে। কারণ আমরা সবাই জানি, আমরা সেই জানুয়ারি থেকে এই কোভিড নিয়ে আমরা সবাই সারা পৃথিবীর সাথে আমরাও যুদ্ধ করছি কোভিডের এগেইনস্টে বেঁচে থাকার জন্য। তো এই ক্ষেত্রে আমরা যে এখন যে পরিস্থিতিতে এসে পৌঁছেছি, আমি সবার কাছে সেটাই চাইবো যে আমরা সেই ধারাটা এখন যে 5.8 ইয়েতে আছি, সেই ধারাটা বজায় রাখার জন্য আমরা যাতে সবাই সচেষ্ট হই। আমি আপনাদের মাধ্যমে, সংবাদ ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমি সারা রাজ্যবাসীর কাছে আবেদন রাখবো। আমরা যেটা সবসময় বলে আসছি যে আমরা একটা সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এই রোগকে প্রতিরোধ করার ক্ষেত্রে যেটা ভীষণভাবে দরকার, আর মাস্ক পরা। তারপরেও আমার একটা অনুরোধ থাকবে, আমরা এই সিজনটা হলো সর্দি কাশির ভীষণভাবে আক্রান্ত হয় যাদের, যেটা এই সিজনাল চেঞ্জের জন্য। তারপরেও আমি বলবো যাদের এই রোগটা সর্দি কাশি সিজনাল চেঞ্জে হচ্ছে, ওনারা যাতে এই সময়ে না বেরোন, যাতে সতর্কতা অবলম্বন করেন। আমাদের যেটা টেস্ট করার চালু আছে, সেই টেস্টের মাধ্যমে যাতে পরীক্ষা করিয়ে নেন। বিভিন্ন হসপিটালে যেটা আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করছি, RT-PCR এর মাধ্যমেও টেস্ট করছি, সেইগুলো যাতে করিয়ে নেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন, সেটাই আমি করব। সবাই আনন্দ করবেন, কিন্তু যাতে বেরিয়ে অযথা পুজো প্যান্ডেলে ভিড় না করা, সেই জিনিসগুলো আমার সবার অনুরোধ থাকবে। সেটা যাতে আপনারা মেনে চলেন। এই আনন্দ এই বছরও যদি আমরা ভালোভাবে সুস্থ থাকতে পারি, সামনের বছরের জন্য আমরা তাহলে তৈরি হতে পারবো পুজোর আনন্দটা উপভোগ করার জন্য। তার আমার সবার কাছে, ত্রিপুরাবাসীর কাছে আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবার আবেদন রইল, আমরা যাতে এই কোভিড-19 প্যান্ডেমিককে যাতে
প্রতিহত করতে পারি। এই পুজোর পরে যাতে আমাদের সেরকম কোনো বেড়ে না যায়, যে যার জন্য আমরা হসপিটাল, আমাদের কোভিড ডেডিকেটেড কোভিড হসপিটালে আমরা জায়গা দিতে পারিনি, সেই রকম পরিস্থিতি যাতে না আসে সেই দিকে সবার লক্ষ্য রাখতে হবে। সবার কাছে আমরা সেটাই আবেদন করব। সবাইকে শুভেচ্ছা। 22-এর মতো পেশেন্ট আমাদের হোম আইসোলেশনের মধ্যে আছে। এটা হলো গতকাল বিকেলের রিপোর্টটা আমি বলতে পারছি, কারণ আজকে রিপোর্টটা এখনো ফাইনাল হয়নি, কিছুক্ষণের মধ্যে আসলে পরে এটা দিতে পারি। আমি একটা জিনিস বলতে চাই, স্যাররা তো সব কিছুই বলেছেন, আপনারাও জানেন যে যখন একটা প্যান্ডেমিক হয়, এর আগে কিন্তু কোভিডের আগে কিন্তু স্প্যানিশ ফ্লু হয়েছিল, সেটা সবাই জানে। প্রত্যেক প্যান্ডেমিকের কিন্তু একটা ওয়েভ আসে, স্পাইক হয়, তারপর এটা অনেকদিন প্লেটু হয়ে ডাউন হয়ে যায়। কিন্তু প্রিভিয়াস যতগুলি প্যান্ডেমিক হয়েছে পৃথিবীতে, সবেরই কিন্তু একটা সেকেন্ড স্পাইক এসছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের রাজ্যে বা ভারতবর্ষে বলি বা আমাদের রাজ্যে বলি, যে গ্রাফটা ডাউন হয়েছে, যেটা স্যারও বললেন যে আমাদের পজিটিভিটি এখন অলমোস্ট 5%-এর কাছাকাছি গতকাল যেটা ছিল, সেটা মধ্যে আমাদের অতি উৎসাহ হয়ে আমাদের খুশি হয়ে গেলে আমাদের চলবে না। কারণ এটা যদি আমরা ধরে নিই, তার মানে আমাদের স্বাস্থ্যবিধিগুলি মেনে চলার জন্য দপ্তর থেকে আহ্বান রাখা হয়েছে, সরকার থেকে আহ্বান রাখা হয়েছে, সেইগুলি মানার জন্য অনেকটা অ্যাটিটিউড হয়তো সেভাবে মানুষের মধ্যে ডেভেলপ হবে না। সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে নজর রাখতে হবে। ফর এক্সাম্পল, আমি ইউরোপের একটা কান্ট্রির আপনাদেরকে এক্সাম্পল দিই, যেখানে সেকেন্ড স্পাইক এসছে। ভগবান না করুক ভারতবর্ষে বা ত্রিপুরার যে সেকেন্ড স্পাইক আসুক। ফ্রান্সে যেখানে আপনার 15 অগস্টে 1,98,000 কেস ছিল, সেখানে 13 সেপ্টেম্বর সেখানে অলমোস্ট 3.5 লাখ কেস হয়েছে। মানে ডিফারেন্সটা ছিল জাস্ট 1.5 লাখের মতো, মানে 1.5 লাখ কেস হয়েছিল। তো ডেফিনেটলি সারা বিশ্বে যখন কম হচ্ছে, তো আমরা ধরেও নিই সেখানেও নিশ্চয়ই কম হবে। কিন্তু দেখা গেছে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি অবধি প্রায় কেস দাঁড়িয়ে গেছে 8,67,000, মানে 5 লক্ষর উপরে কেসেস বেড়ে গেছে। তার মানে ধরা হচ্ছে যে যারা বিশেষজ্ঞ আছেন বা যে আছেন, যে কোভিডের সেকেন্ড স্পাইক আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং স্প্যানিশ ফ্লুর যে এপিডেমিক যদি দেখি, সেখানেও কিন্তু মর্টালিটি, যেটা স্যার বলেছেন যে মর্টালিটিও বেশি হয়েছে কেরালাতে বা ইয়েতে। যে কোনো এপিডেমিকের যখন সেকেন্ড স্পাইক আসে, ভাইরাস হোক, তার ভিরুলেন্সিটা অনেক বেশি থাকে এবং মর্টালিটিটা কিন্তু বাড়ার সম্ভাবনা খুব বেশি হয়ে যায়। এটা যত এপিডেমিক হয়েছে তার হিস্ট্রি, ট্রেন্ড বা সায়েন্স এটা বলছে। তো সেই কারণে যেটা স্যাররা বলেছেন, ম্যাডাম বলেছেন, অবশ্যই আমাদের যেই নিয়মগুলি আছে সেগুলি মেনে চলতে হবে। যদি আমরা মেনে না চলি, মানে আমাদের হয়তো আগামী দিনে একটু টাফ ফেস দেখতে হবে।